ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলা, নিহত ৩০ সেনা, আহত ৬০ জন। কাবুল বিমানবন্দর এলাকায় আজ ফের হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি। উৎকণ্ঠার মধ্যেই চলছে সবশেষ উদ্ধার অভিযান। মার্কিন ভূখণ্ডের কাছাকাছি হারিকেন ইদা, আবহাওয়াবিদরা বলছেন ক্যাটরিনার পর সবচেয়ে প্রভাবশালী ঝড়। দর্শক দেখছিলেন শিরোনামগুলো, পুরো খবরে যাচ্ছি। ইয়েমেনের আল আনাদ সামরিক ঘাঁটিতে জোরালো হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। রোববারের হামলায় নিহত কমপক্ষে ৩০ সেনা সদস্য, আহত ৬০ জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলের অবস্থিত সবচেয়ে বড় এই সামরিক ঘাঁটিটি ব্যবহার করতেও সৌদি নেতৃত্বাধীন জোট। বিবৃতিতে বলা হয়, মিসাইল এবং ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। সকালে সেনা সদস্যদের দৈনন্দিন প্রশিক্ষণ চলাকালে ছোড়া হয় ব্যালিস্টিক মিসাইল। হতাহতদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। কর্তৃপক্ষের আশঙ্কা বাড়তে পারে প্রাণহানি। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। ডাক্তাররা বলছেন, খারাপভাবে অগ্নিদগ্ধ হয় অনেকের বাঁচার আশা ক্ষীণ। ২০১৫ সালে হুতি বিদ্রোহীদের নির্মূলে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। আজই কাবুল বিমানবন্দর এলাকায় আবারও হামলার শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। জরুরি সতর্কতা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনে রাখা সংবাদ বিবৃতিতে তিনি জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে আবারও কাবুলে জোরালো বিস্ফোরণ ঘটানো হবে। সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য হুমকি থাকায় এরই মাঝে সতর্কতা জারি করেছে দেশটিতে সক্রিয় মার্কিন দূতাবাস। সম্ভাব্য হামলার লক্ষ্য হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ এবং চারপাশের এলাকা। বৃহস্পতিবারই কাবুল এয়ারপোর্টের বাইরে ২ দফা বিস্ফোরণ ঘটানোর দায় স্বীকার করে আইএস। ওই হামলায় প্রাণ যায় ১৩ মার্কিন সেনা, ২৮ তালেবান সদস্য সহ ১৭০ জনের। তালেবানদের দাবি, অভিযান চালিয়ে হামলার পরিকল্পনার সাথে জড়িত ২ আইএস সদস্যকে হত্যা করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। এই চাপা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই কাবুলে উদ্ধার অভিযান শেষ করার পথে যুক্তরাষ্ট্র। রোববার পেন্টাগন জানিয়েছে, হাজারের মতো বেসামরিক মানুষকে সরানোর পরই দেশে ফিরবে মার্কিন বহর। এদিকে হামিদ কারজাই বিমানবন্দরের দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত তালেবানও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা বাড়িয়েছে নজরদারি, তল্লাশি। ৩১ আগস্টের মধ্যে কাবুলে উদ্ধার অভিযান গোটানোর সময়সীমা নির্ধারিত, কিন্তু আইএস হামলার ঝুঁকি বাড়তে থাকায় আগেভাগেই শেষ হচ্ছে কর্মসূচি। যুক্তরাষ্ট্রের ভাষ্য, বেসামরিক মার্কিনী ও ঝুঁকিতে থাকা আফগানদের সরানো হলেই এয়ারপোর্ট ছাড়বে সেনাবহর। শেষ দিন ৬৬টি ফ্লাইট পরিচালনার ইঙ্গিত দেন অভিযানের সর্বাধিনায়ক। রোববারের মধ্যেই ২৭টি C-17 এবং ৫টি C-130-র মাধ্যমে আফগানিস্তান ছাড়বেন ৪,০০০ মার্কিন সেনা। মিত্রদের ৩৪টি উড়োযান বহন করবে বাকি ২৮০০ সেনা ও কর্মকর্তাকে। এ অভিযানে সব মিলিয়ে ১,১৭,০০০-এর বেশি মানুষকে কাবুল থেকে সরানো হলো। তাড়াহুড়ো অভিযানের সমাপ্তি টানায় অপেক্ষারত বহু আফগানকে উদ্ধার করতে পারেনি ব্রিটেন। সেই আক্ষেপ রয়ে গেছে দেশটির চিফ অফ স্টাফের। যুক্তরাজ্যের অপেক্ষায় থাকা সবাইকে সরানো সম্ভব হয়নি। এটা সত্যিই হৃদয় বিদারক এবং উদ্বেগের। গেল ১০ দিনে হাজারো দোভাষী আফগানের কাছ থেকে আমরা সাহায্যের আবেদন পেয়েছি। তাদের বলবো, ব্রিটিশ সরকার দ্বিতীয় দফায় কাবুলে উদ্ধার অভিযান পরিচালনা করলে অবশ্যই তাদের বের করে আনা হবে। বহু আগে থেকেই হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশ তালেবানের নিয়ন্ত্রণে। এবার তাদের অপেক্ষা পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণের। মার্কিন বাহিনীর সবশেষ সংকেতের অপেক্ষায় রয়েছে তালেবান। তারা পুরোপুরি হামিদ কারজাই বিমানবন্দর ছেড়ে যাওয়ার আগে আমাদের কাছে শান্তিপূর্ণ হস্তান্তর করবে। প্রকৌশলী এবং কারিগরি দক্ষতা সম্পন্ন একটি দল এয়ারপোর্টে দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত। হামলা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মাঝে বিমানবন্দর অভিমুখী আফগানদের পথেই আটকে দিচ্ছে তালেবান। বাড়িয়েছে চেকপয়েন্ট, নজরদারির পরিমাণও। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাজ্যে যাবার পথে বিমানেই সন্তানের জন্ম দিলেন এক আফগান নারী। শনিবার বিরল এই ঘটনার সাক্ষী হয় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
26 বছর বয়সী সোমান নুরি জন্ম দেন শিশুটির। 33,000 ফুট উচ্চতায় জন্ম নেওয়া শিশু আর তার মা দুজনই সুস্থ। কাবুল বিমানবন্দর থেকে আরও হাজারো আফগান নাগরিকদের সাথে সরিয়ে নেওয়া হয় নুরি ও তার পরিবারকে। দুবাইয়ে যাত্রা বিরতির পর বার্মিংহামের উদ্দেশ্যে যাত্রার সময় অসুস্থ হয়ে পড়েন নুরি। ফ্লাইটটিতে কোনো চিকিৎসক না থাকায় এগিয়ে আসেন বিমানবালারা। নিরাপদে জন্ম নেয় শিশুটি, নাম রাখা হয় হাওয়া। মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ মোকাবেলায় কঠোর অবস্থানে থাকবে ফ্রান্স। যুক্তরাষ্ট্র যেই সিদ্ধান্তই নিক, ইরাক চাইলে ফরাসি সেনারা দেশটিতে থাকবে। শনিবার বাগদাদে আয়োজিত আঞ্চলিক সম্মেলনে এই কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। মধ্যপ্রাচ্যে শান্তি ও সহযোগিতার লক্ষ্যে আয়োজিত সম্মেলনে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন নেতারা। 2012 সালের আরব সম্মেলনের পর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। এর মধ্য দিয়ে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকায় আবির্ভাব হলো ইরাকের। দেশটির আয়োজনে বাগদাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতাদের পাশাপাশি অংশ নেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ছিলেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবের প্রতিনিধিরাও। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরাক সহ আরব দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান সৌদি প্রতিনিধি। যুক্তরাষ্ট্র কখনোই শান্তি আর স্থিতিশীলতার জন্য কাজ করে না, বরং তারাই অস্থিরতার প্রধান কারণ। সন্ত্রাসবাদ মোকাবেলায় বন্ধু ইরাককে সহায়তায় প্রস্তুত ইরান। অভ্যন্তরীণ বা আঞ্চলিক আলোচনাকেই গুরুত্ব দেয় ইসলামী প্রজাতন্ত্র। উগ্রবাদ আর সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরাক ও সহযোগীদের সাথে কাজ করবে সৌদি আরব। যে কোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক বিরোধ নিরসনে আলোচনাকেই গুরুত্ব দেব। বাগদাদ সম্মেলনে আরও অংশ নেন মিশরের প্রেসিডেন্ট, জর্ডানের বাদশাহ, কাতারের আমির, ছিলেন কুয়েত আর সংযুক্ত আরব আমিরাতের সরকার প্রধান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে প্রতিবেশীদের প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়েছে ইরাক। প্রতিবেশী সহ সব দেশের জন্য বিদেশি বিনিয়োগের পথ খোলা রেখেছি। কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে আমরা অর্থনৈতিক সংস্কারের জন্য কাজ করছি। সবাই এ বিষয়ে উৎসাহও দেখিয়েছে। নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে ইরাকের পাশে থাকার আশ্বাস দিয়েছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সংবাদ সম্মেলনে উঠে আসে আফগানিস্তান প্রসঙ্গও। তালেবানের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি। সময়সীমার পরও আটকে পড়াদের উদ্ধারের জন্য তালেবানের সাথে আলোচনা শুরু হয়েছে। কাতারের সাথেও কাজ করছি। মার্কিনিরা যে সিদ্ধান্তই নিক, সন্ত্রাসবাদ প্রতিরোধে ইরাককে সহায়তা করবে ফরাসি সেনারা। ইরাকে আন্তর্জাতিক কোয়ালিশন ফোর্সে 800 সেনা আছে ফ্রান্সের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র মূলত শিকারী নেকড়ে, মাঝে মধ্যে রূপ নেয় ধূর্ত শেয়ালের। শনিবার সংবাদ সম্মেলনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি করেন এই আক্রমণাত্মক মন্তব্য। বলেছেন, যুক্তরাষ্ট্রে যেই সরকারি ক্ষমতায় বসুক, তাদের নীতিমালায় কোনো পার্থক্য থাকে না। যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের সাথে ট্রাম্প প্রশাসনের কোনো পার্থক্য নেই। বিগত মার্কিন প্রেসিডেন্ট ইরানের কাছে যা যা চেয়েছে, জো বাইডেনের কথায়ও নেই ব্যতিক্রম। সে সময় তিনি ব্যবহার করেছেন উগ্র ভাষা। এবার মোলায়েম আচরণের মাধ্যমে সেটি উদ্ধারের চেষ্টা চলছে। মার্কিন নীতিমালা যে বরাবর একই রকম, তার সবচেয়ে বড় প্রমাণ আফগানিস্তান। বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া আফগান অভিবাসীরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করতে বাধ্য হচ্ছেন অনেকে, মিলছে না ন্যূনতম মজুরি। মূলত বৈধ কাগজপত্র না থাকার সুযোগ নিচ্ছেন নিয়োগকর্তারা। উন্নত জীবনের আশায় 4 বছর আগে দেশ ছেড়ে তুরস্কে পাড়ি জমান আফগান এই নাগরিক। কিছুদিন পালিয়ে থাকার পর একটি গরুর খামারে কাজের সুযোগ পান নাজার নাফসি। কাজ মিললেও মেলেনি শান্তি। সপ্তাহে 7 দিন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় কাজ করে হাঁপিয়ে উঠছেন তিনি। যেন জেলখানায় পরিণত হয়েছে তার প্রবাস জীবন। বৈধ কাগজপত্র না থাকায় মিলছে না অন্যত্র কাজের সুযোগ। নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত কাজ করানো আন্তর্জাতিক শ্রম আইনের লঙ্ঘন। আর তাই অভিবাসী শ্রমিকদের উপর নিয়োগকর্তার অমানবিক আচরণ বন্ধে তুর্কি সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় মানবাধিকার কর্মীরা। খুবই কম বেতনে এসব অভিবাসী শ্রমিকদের নিয়োগ দেয়া হচ্ছে। এটা সত্যি অমানবিক। 12 থেকে 14 ঘন্টাও কাজ করতে বাধ্য করা হচ্ছে। মিলছে না সাপ্তাহিক ছুটিও। প্রশাসনকে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে, না হলে মানবিক সংকট তৈরি হবে। তালেবান ক্ষমতা নিয়ে এখন দেশেও ফিরতে চান না বৈষম্যের শিকার এসব আফগান। তবে পরিবেশ পরিস্থিতি ভালো হলে নিজ দেশে ফেরার স্বপ্ন দেখেন তারা।
কেউই আসলে নিজের দেশ ছাড়তে চায় না, কিন্তু আফগানিস্তানে এখন যে অবস্থা চলছে সেখানেও আমরা নিরাপদ নই। আমরা গুলিতে মরতে চাই না, তাই পালিয়ে এখানে চলে এসেছি। তবে পরিবারের জন্য সব সময় চিন্তা হয়। আশা করছি একদিন শান্তি ফিরবে আফগানিস্তানে, সেদিন আমরাও ফিরে যাব ইনশাআল্লাহ। গেল কয়েক বছরে ইরান হয়ে তুরস্কে আশ্রয় নিয়েছেন 3 লাখের বেশি আফগান। তালেবান দেশটির ক্ষমতা দখলের পর এই সংখ্যা আরও বাড়ছে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। কয়েকদিন যাবৎ আবারও বিক্ষোভ সহিংসতায় উত্তাল গাজা। রোববারও গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাতে গুরুতর আহত হন কমপক্ষে 5 ফিলিস্তিনি। তেল আবিবের অভিযোগ, 2 সপ্তাহ ধরে সীমান্ত এলাকায় বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা, কিন্তু শনিবার প্রথমবারের মতো রাত্রিকালীন প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে মানবাধিকার কর্মীরা। তারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বিস্ফোরক ছড়ে, এমন অভিযোগ ইসরায়েলি সেনাদের। তাতে সীমান্ত এলাকার অনেকটা জায়গায় ছড়িয়ে পড়ে আগুন। জবাবে ফিলিস্তিনিদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে সেনারা। গেল সপ্তাহে 2 কিশোর সহ প্রাণ হারান কমপক্ষে 4 জন, আহত হন অর্ধ শতাধিক। মূলত অবৈধ বসতি নির্মাণ বন্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতেই এই আন্দোলন। যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী হারিকেন ইদা। প্রাণহানি এড়াতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, শক্তিমত্তা অর্জনের মাধ্যমে ক্যাটাগরি 4-এ রূপ নিয়েছে ইদা। ভূখণ্ডে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 233 কিলোমিটার পর্যন্ত। লুইজিয়ানা ও মিসিসিপি সহ আশপাশের রাজ্যগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর প্রভাবে তুমুল বৃষ্টিপাত, ভূমিধস এবং জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রাণহানির সংখ্যায় নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। 16 বছর আগে ক্যাটরিনার পর এটাই যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী হারিকেন। সে সময় প্রাণ হারিয়েছিল 1800-এর বেশি মানুষ। এর আগে ইদা আঘাত হানে কিউবায়, বাস্তুচ্যুত দেশটির 10,000-এর বেশি মানুষ। বিশ্বজুড়ে মহামারীতে মৃতের সংখ্যা 45 লাখ ছাড়ালো। 24 ঘন্টায় 8,500-এর বেশি প্রাণ কেড়ে নিয়েছে করোনা। শনিবার দৈনিক মৃত্যুর শীর্ষে ছিল মেক্সিকো। 863 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। 800-র মতো প্রাণ গেছে রাশিয়ায়। ব্রাজিলে দৈনিক প্রাণহানি 650-র বেশি। এই দিন যুক্তরাষ্ট্রে নিম্নমুখী ছিল সংক্রমণ ও মৃত্যু। দেশটিতে 73,000-এর কাছাকাছি মানুষের দেহে মিলেছে ভাইরাস। মৃত্যু হয় 648 জনের। এদিন 6 শতাধিক মৃত্যু দেখেছে ইরানও। ইন্দোনেশিয়ায় মারা গেছেন 591 জন। 450-র বেশি প্রাণহানি ছিল ভারতে। বিশ্বে মোট শনাক্ত 21,68,00,000-এর ওপরে। ভারতে আন্দোলনরত কৃষকদের ওপর লাঠিচার্জ ঘিরে উত্তাল হরিয়ানা। আজ রাজ্যটিতে বসেছে সংযুক্ত কৃষক মোর্চার মহাপঞ্চায়েত। স্থানীয় সময় দুপুরে কয়েক ঘন্টা অচল ছিল জালন্ধর দিল্লি হাইওয়ে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রতিবাদ করেন ক্ষুব্ধ কৃষকরা। এছাড়া অমৃতসর ও লুধিয়ানার সড়কগুলো ছিল অবরুদ্ধ। প্রতিবেশী রাজ্য পাঞ্জাবেও বিশালকার প্রতিবাদ সমাবেশ হচ্ছে। শনিবার হরিয়ানার বিজেপি প্রধান ওপি ধনকরকে বহনকারী গাড়িবহর আটকে নিজেদের দাবি দেওয়া জানাচ্ছিলেন কৃষকরা। সে সময় তাদের উপর হঠাৎ চড়াও হয় নিরাপত্তা বাহিনী। লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন। গেল সেপ্টেম্বরে পার্লামেন্টে পাশ হওয়া বিতর্কিত 3টি কৃষি আইন বাতিলের দাবিতে অনড় অবস্থানে ভারতীয় কৃষকরা। ভূমধ্যসাগরে ইতালি উপকূল থেকে উদ্ধার করা হয়েছে 539 অভিবাসন প্রত্যাশীকে। শনিবার দেশটির কোস্টগার্ড তাদের উদ্ধার করে। ছোট মাছ ধরার নৌকায় গাদাগাদি করে ল্যাম্পাডুসা উপকূলের দিকে তারা যাচ্ছিলেন। উদ্ধারকৃতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। লিবিয়া থেকে রওনা দিয়েছিল অভিবাসন প্রত্যাশীদের এই দলটি। একই দিন ল্যাম্পাডুসা উপকূল থেকে আরও শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে স্পেনের উদ্ধারকারী দল। তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের চেষ্টা করছিল তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে দেশটিতে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা। পাহাড়ের চূড়ায় বিয়ে, দিনটি স্মরণীয় করে রাখতে এমন এক কাণ্ড করেছেন বলিভিয়ার এক দম্পতি। বরাবরই প্রকৃতিপ্রেমী আর রোমাঞ্চপ্রিয় হিসেবে পরিচিত জনি পাচেকো আর হেইদি পাকো। বিয়ের জন্য অ্যান্ডিজ পর্বতমালার কর্ডিলেরা পাহাড়কে বেছে নেন তারা। দেশটির পশ্চিমাঞ্চলের সবচেয়ে উঁচু পাহাড়টি আইমারা জনগোষ্ঠীর সাহিত্য, সংস্কৃতি আর ঐতিহ্যের অন্যতম ধারক বাহক। রাজধানী লাপাজ থেকে রওনা দিয়ে টানা 3 দিন ট্রেকিংয়ের পর তারা পর্বতচূড়ায় পৌঁছান। সাথে ছিলেন প্রকৃতিপ্রেমী আরও কয়েকজন বন্ধু। 21,100 ফুট উচ্চতায় বিয়ের মন্ত্র উচ্চারণ করেন তারা।
এদিকে কোভিড মহামারীর মধ্যেই গণবিয়ের আয়োজন হয়েছে পেরুতে। শনিবার রাজধানী লিমায় এক আসরে বিয়ে করেন 200 জুটি। অবশ্য বিশাল এই আয়োজনের আগে সতর্কতা নেওয়া হয়। বিয়ের আগে করোনার নমুনা পরীক্ষা করা হয় সবার, এরপরই অনুমতি দেন মেয়র। গণবিয়ের আসরে সবচেয়ে বয়স্ক জুটি ছিলেন 82 বছরের সান্তিয়াগো ও 87 বছর বয়সী ওলগা ভেলাস্কুয়েজ, আর কনিষ্ঠতম জুটি 24 বছরের মার্কো আর 19 বছরের জুডিথ। রাজধানীতে এই বিয়ে বেশ সাড়া ফেলেছে। নবদম্পতিদের ফলের ঝুড়ি আর কফি উপহার দেন স্থানীয় বাসিন্দারা। শহর কর্তৃপক্ষের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ করে দেখানো হয় এই বিয়ের আয়োজন। শখের বসে মানুষ কত কিছু সংগ্রহ করে, কিন্তু তাই বলে কৌটা সংগ্রহ করে এমন খবর কিন্তু খুব একটা পাওয়া যায় না। কিন্তু এমন এক নারীর সন্ধান মিলেছে বেলজিয়ামের লিজি প্রদেশে। 1000-2000 নয়, নানা ধরনের 60,000 বক্স সংগ্রহ করে সারা ফেলে দিয়েছেন 83 বছরের এক বৃদ্ধা, যার মধ্যে আছে দুর্লভ আর অমূল্য অনেক কৌটাও। মানুষের শখের কতই না বৈচিত্র্য। অনেকের শখ থাকে বই সংগ্রহের, আবার কারো হয়তো বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি সংগ্রহের। তবে বেলজিয়ামের এই নারীর রয়েছে এমন এক শখ যা শুনে চক্ষু চড়ক গাছ। বিভিন্ন পণ্যের টিনের কৌটা সংগ্রহ করতে মরিয়া তিনি, রীতিমতো সংগ্রহশালা গড়ে তুলেছেন। ইভেত্তে দারদেন্নে নামের বৃদ্ধার সংগ্রহে রয়েছে 60,000 কৌটা। 30 বছর ধরে চলছে তার এ কাজ। সংগ্রহে রয়েছে 150 বছরেরও পুরনো কৌটা। হেনরি অ্যান্ড পালমার্সের প্রাচীন এই কৌটাটি আমার সংগ্রহের প্রথম কৌটা। আমি নিজে যে সব সংগ্রহ করেছি তা না, আমার আগ্রহ দেখে অনেকে আমাকে বক্স উপহারও দিয়েছেন। মূলত দেশে বসেই এই বিশাল সংগ্রহশালা গড়ে তুলেছি। ইভেত্তে দারদেন্নের সংগ্রহে যেসব কৌটা রয়েছে তা মোটেই সাদামাটা নয়। প্রত্যেকটি মূল্যবান লিথিওগ্রাফ আর্টে সজ্জিত। রয়েছে 1868 সালের কৌটাও, যা কোনো বক্সে প্রথম আর্ট করা লিথিওগ্রাফ বলে মনে করা হয়। চোখ ধাঁধানো কারুকাজের এসব কৌটা দিয়ে দোতলা ভবনকে বানিয়ে তুলেছেন মিউজিয়াম। লোকে আমার কালেকশন দেখে ভাবে আমি কৌটা সংগ্রহে আগ্রহী, কিন্তু অবাক হলেও সত্যি যে আমি মূলত আর্টের বিষয়ে আগ্রহী। সংগ্রহশালা গড়ে তুলবো এমন কোনো পরিকল্পনা করে আমি এগোইনি। ব্যাপারটা অনেকটা আমি বুঝে ওঠার আগেই হয়ে গেছে। ইংল্যান্ড থেকে ইন্ডিয়া, এমন কোনো দেশ নেই যেখানকার কৌটা তার সংগ্রহে নেই, আর রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখতে যেতে হয় তার এই সংগ্রহশালাটি। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। হাই হিল পরে দৌড়। শনিবার এমন মজার এক আয়োজনে মাত্র রাশিয়ার কাজান শহরের বাসিন্দারা। প্রতি বছরই প্রতিযোগিতা হয়, তবে এবার নারীদেরই পাশাপাশি প্রথমবার দৌড়ে অংশ নেন পুরুষরা। অংশগ্রহণকারীদের জন্য থাকে কিছু নিয়ম। পড়তে হবে কমপক্ষে 4 ইঞ্চি উঁচু জুতা। মাঝপথে আছাড় খেয়ে পড়লে তাকে ফের দৌড়ানোর সুযোগও। জরুরি চিকিৎসা সেবা দেন আয়োজকরাই। বিজয়ীর জন্য পদক ছাড়াও ছিল আকর্ষণীয় পুরস্কার। দর্শক, এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।